এবার হচ্ছে কি ধরুন সাপোজ আমাদের যেটা হয় না সার্কুলেট মার্কেটে প্রচুর বেশি হয়। ধরুন সাপোজ যখন মার্কেট 23,000-এ চলে আসলো, মার্কেটে বড় বড় প্রেডিকশন করা শুরু হয়ে গেল 18,000 চলে আসবে, 17,000 চলে আসবে, 8,000 চলে আসবে, অনেকে তো অনেক রকম কথা বলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনারা আপনাদের স্ট্র্যাটেজিতে স্টিল থাকতে হবে। আপনি ধরুন বা আমি ধরুন ক্যালকুলেট করেছি 22,500 আসবে, তো মার্কেট যদি বলে যে কি 21,000 আসবে, আমি মনে করবো 22,500ই লাস্ট আসবে, আমি ঠিক, বাকি সবাই ভুল। কিন্তু এইটা যদি না হয় তাহলে হচ্ছে কি আমরা কিন্তু ভুল স্টেপ নিই। আর মার্কেটে সবসময় সেক্টর রোটেশনের সাথে সাথে থাকতে হবে। মার্কেটে কোন সেক্টর কখন রোটেশন করছে সেই নিউজগুলো যদি মোটামুটি ফলো রাখা যায়, সেই সেক্টরের স্টকগুলোকে আমরা বাছাই করতে হবে। আপনাদের জানি না আপনারা সবাই নিশ্চয়ই প্র্যাকটিস করেন, আমি প্রত্যেক দিনকে রাত্রিবেলা 12টার সময় বলে 12:30 1টা অবধি মোটামুটি আমি স্টক স্ক্যান করি। ঠিক আছে, স্টক স্ক্যান করি মানে কি আমার কাছে কোনো স্ক্যানার নেই, কোনো অ্যালগো নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, আমি কি করি প্রত্যেক দিন স্টকের চার্ট দিই। আমার দরকার নেই প্রত্যেক দিন ট্রেড করার, আমি মাসে 2 কি 3টে ট্রেড করবো, কিন্তু আমার পেট যাতে ভরে যায়। আমার যে সেট আপ আছে সেই সেট আপে যদি আসে তাহলে করবো। এবার কথা হচ্ছে সেট আপ কী, সেট আপ নর্মাল জিনিস একদম, যেগুলো আমরা শিখেছি বেসিক জিনিস, যে কি রিভার্সাল ক্যান্ডেল তৈরি হলো বা হিউজ ভলিউম তৈরি হলো। আজকে আমি একটা স্টক বলবো, ঠিক আছে, আমি কটা স্টক বলবো আপনাদেরকে, একটু স্টাডি করে দেখবেন। আমি ভলিউমটাকে খুব মানি, তার একটাই কারণ হচ্ছে দেখি ভলিউম নিশ্চয়ই কিছু জিনিস থাকে, ভলিউমটা এমনি এমনি তৈরি হয় না। আজকে ধরুন একটা স্টকের 50 লাখ ভলিউম আছে, প্রত্যেক মাসে 50 লাখ করে ভলিউম আছে, হঠাৎ করে 25 কোটি টাকার ভলিউম চলে আসলো। কি করে আসলো? বড় প্লেয়ার নিশ্চয়ই বসলো ওটাতে। আমাকে কোনো ইন্ডিকেটার কখন বলবো, ইন্ডিকেটার 5 দিন পরে গিয়ে বলবো ইন্ডিকেটার ল্যাগ চলে। কোনো ইন্ডিকেটার যদি 100% হয়ে যেত না, তাহলে লোকে অ্যালগো দিয়ে টাকা ছেপে নিত। আমি তো এআইতে সেট করে দেবো এই ইন্ডিকেটার এরকম, এই এরকম, শুধু টাকাটা জাস্ট পুট করবো, অ্যালগো যেরকম যা রুলস আছে অ্যালগোতে আমার প্রফিট জেনারেট হবে। কোনো অ্যালগো এখনো অবধি টেস্ট করে 100% অ্যাকুরেসি নেই। তার মানে কি ফিজিক্যালি আমাকে আইডেন্টিফাই করতে হবে। ফিজিক্যালি আইডেন্টিফাই করতে গেলে আমি মনে করি ভলিউম সব থেকে বেশি। কেন বড় প্লেয়ার যখন ভলিউম আনছে, বাই করছে, বড় প্লেয়ার কিন্তু 2% নেওয়ার জন্য আসেনি। কিন্তু আমি তো 2%-এর বেশি, 5%-এর বেশি তার সাথে লড়তে পারবো না। তো আমার যদি টার্গেট থাকে 5%, সে 10% দিলে পরে আমি 5% ঠিক তুলে নেবো। শুধু জাস্ট তাকে ফলো রাখতে হবে। আমি যদি একটা স্টকে দেখি 50 লাখ ভলিউম হলো, হঠাৎ করে 25 কোটি টাকার ভলিউম হয়ে গেলো, মানে নিশ্চয়ই কিছু ইনসাইড নিউজ আছে। আর একটা জিনিস কি, আমি দেখেছি ফান্ডামেন্টাল লোকে ফলো করে, আমি একটা টাইমে ফান্ডামেন্টাল ফলো করতাম, ফান্ডামেন্টাল সার্কুলেট করা। আমি নিজে একটা অডিট ফার্মে আছি, ব্যালেন্স শিট সার্কুলেট করা যায়। আমার অত টাকা প্রফিট হয়নি, আমি প্রফিট দেখিয়ে দিল। আমি ফিক্স অ্যাসেট পারচেস করিনি, ফিক্স অ্যাসেট পারচেস করিনি, কিন্তু ফিক্স অ্যাসেট আমি দেখিয়ে দিলাম পারচেস করেছি। নেট প্রফিট নেগেটিভ আছে, আমি সার্কুলেট করে দেখিলাম প্রফিট আছে। তো ফান্ডামেন্টালি তো আমি তো লোককে দেখাচ্ছি কি স্টক ওকে আছে, ঢুকে গেলেন, তারপরে গিয়ে যদি ফেসে গেলেন তো কী হলো? আমরা তো ফান্ডামেন্টাল জানি, ফান্ডামেন্টাল ওয়াইজ ঢুকলাম, কিন্তু ফান্ডামেন্টালে পরে গিয়েও স্টকটা পড়ে গেল। আমি ফান্ডামেন্টালের থেকে বসে বিশ্বাস করি চার্ট নিশ্চয়ই কিছু না কিছু ইন্ডিকেট করে দিচ্ছে যে কেউ পড়বে। কারণ চার্ট যখন কথা বলে, চার্ট পড়লা হলে আগে বলে যে পড়বে, আর ওঠার হলে আগে বলে। আর একটা জিনিস কি, আমাদের মার্কেটে একটা জিনিস হয় যে কি মার্কেটে আপ র্যালি হয় 2 মাস 3 মাস ধরে, 4 মাস ধরে, ফল হয় 5 দিন, ফল হয় 5 দিন। এখানে কি সেলাররা হিউজ ফলিং করে, আর আমাদের মধ্যে গিয়ে একটা নিউজ রটিয়ে দেওয়া, প্যানিকে আমরা এক্ষুনি বেরিয়ে যাই। আজকে একটা নিউজ দেখবো, 2 মিনিটে আমরা স্টকটাকে সেল করে বেরিয়ে যাবো, দেখবো না কত পার্সেন্ট প্রফিট আছে বা কত পার্সেন্ট আমার টার্গেট ছিল, আমি বেরিয়ে চলে যাবো। বড় প্লেয়াররা ওখান থেকে শর্ট সেল করবে, ওতেও কামাবো, সেলিংয়েও কামাবো। কিন্তু আমার কাছে ক্যাপিটাল নেই, আমি 2 লাখ টাকা দিয়ে সেলিংয়ে প্রেশার মারবো, তো আমি পারবো না, আমি ফেসে যাবো। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মনে করি কিছু কিছু জিনিস ফলো করা দরকার। আর একটা জিনিস দেখবেন, মার্কেট এখন যেরকম করছে, মার্কেট 500 পয়েন্টে ফেসে গেছে, 25,700 26,200, 25,700 26,200। যেদিনকে ব্রেক করবে 26,800 চলে যাবে, 26,800 চলে গিয়ে আবার 26,200 থেকে 26,800-র মধ্যে ফাঁসবে। মার্কেট এইভাবেই রেলে, মার্কেট এইভাবেই রেলে যায়। মার্কেট যখন আপ মুভ হয় 500 পয়েন্ট 600 পয়েন্টের রেঞ্জ বাউন্ডে ফাঁসে, 1 মাস 1.5 মাস ফাঁসবে, 1 মাস 1.5 মাস পরে যখন ওটা থেকে ব্রেক করবে, ও আরও 600 পয়েন্টের র্যালি দেবে। আপনি আমি ধরতে পারবো, কারণ আপনি আমি তো ওই যখন ওই রেঞ্জ বাউন্ডে যখন তলায় আসছে তখন তো বেরিয়ে গেছে, আর উপরে গেলে ভাববো যে কি হয়তো এই আবার হয়তো পড়ে যাবে, ব্যাস ও বেরিয়ে যাবে ওখানে। এটাই তো রিটেল, মানে বড় প্লেয়ারদের ওটাই তো ট্র্যাপ, রিটেলারদেরকে ট্র্যাপ করার জন্য। তো আমি মনে করি এখন যা কারেন্ট মার্কেট, আমি হাইতে গেলে বেচবো, লোতে আসলে কিনবো, সিম্পল পলিসি ফলো করবো। মার্কেটে একটা লো হাই মার্ক করবো, হাইতে চলে গেল,
হাইতে আমি বেচে দেবো, আফসোস করার কোনো জায়গা নেই, আমি আমার টার্গেট পেয়ে গেছি। আবার লোতে আসবে, লোতে কিনে নেবো, আবার হাইতে যাবে, বেচে দেবো। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু কিছু স্টক থাকে যেগুলো হচ্ছে দেখি পড়ন্ত মার্কেটও বাড়ে, এইগুলোকে কিন্তু বড় প্লেয়ার দৌড় করে, সেগুলো দেখতে গেলেই একমাত্র ভলিউম, কোনো ইন্ডিকেটার নেই। আমি নিজস্ব বলতে পারি 2024 সালে আইআরসিটিসি আদানি 80 RSI ছিল, 80 RSI 2 মাস ধরে টেনেছে স্টকটাকে উপরে বড় প্লেয়ার, কোনো রিটেলারের দম ছিল না 2 মাস ধরে ওই RSI 80 থেকে ধরে রাখা। কারণ আমরা জানি 80 চলে গেছে, আমরা ওভারবোর্ড হয়ে গেছে, আমরা বেচবো। বড় প্লেয়ারের টার্গেট কমপ্লিট হয়নি, বড় প্লেয়ার টানতে টানতে নিয়ে যাবে স্টকটাকে, ওর যতক্ষণ না টার্গেট কমপ্লিট হচ্ছে ওর খিদে মিটছেও নিয়ে যাবে। তো আমি ভলিউম দেখে বুঝতে পারবো ঠিক, ও যখন উপরে চলে যাবে ছোটো ছোটো ক্যান্ডেল করা শুরু করে দেবে, ওর উপরে বড় বড় স্পাইক মারতে পারবে না, কারণ ও তো আস্তে 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 খালি করছে। একটা বড় প্লেয়ার কিন্তু এক ঝাটকায় 2 কোটি টাকার মাল বেচে দেয় না, আস্তে আস্তে বেচে, আস্তে আস্তে না বেচলে পরে সেবির কাছে লোয়ার সার্কিট খেয়ে গেলে র্যাডারে চলে আসবে, যেটা জেমস স্ট্রিট করেছিল কিছুদিন আগে, তার জন্য একটা 5,000 কোটি টাকার ফাইন খেয়েছে। আরও কিছু জিনিস আছে, যেরকম হচ্ছে দেখি ভলিউম হয়ে গেল, RSI হয়ে গেল, এবার হচ্ছে ক্যান্ডেল স্টিক আর প্রাইস অ্যাকশন। এবার জন্য অনেকে মনে করে যে প্রাইস অ্যাকশন আমি না শিখলেও চলবে, এবার সেটা ওয়াইজ কাজ করে, কেউ যদি সাপোর্ট লোকেও বাই করে, আমি মনে করি যে তাতেও পয়সা পেয়ে যাবে, শুধু নিজের ডিসিপ্লিনটা রাখতে হবে। কেউ ধরুন যদি প্রত্যেকে একটা ডিসিপ্লিন ওয়াইজ সেট আপ করা দরকার, দেখি আমার 5% টার্গেট আমি নেব, তো 5%ই হবে। আমি কালকে একটা স্টকে 10% পেলাম, পরশু দিন 15% নিলাম, এইটা করলে নিজের সেট আপ ভেঙে যাবে, আপনি একটা না একদিন লস খাবেন, 4 দিনের প্রফিট 1 দিনের লসে চলে যাবে। আমি ডিসিপ্লিনলি ট্রেড করব, আমার যদি হয় যে কি সেট আপে আসলে না আমি ট্রেড করবো না, আমি ডেলি ট্রেড করি না, আমি বাজপাখির মতো বসে থাকি কবে ট্রেড আসে, ট্রেড আসলে ট্রেড করি, নেলে করি, কেন আমার দরকার নেই। আমি আমার ক্যাপিটালটা সব থেকে বড় কথা, ক্যাপিটাল আমার না থাকলে কালকে গিয়ে আমি আর ট্রেড করতে পারবো না, কেন আমার কাছে লাখ লাখ টাকার ক্যাপিটাল নেই, আমি অনেস্টলি বলছি। তো হচ্ছে দেখি আমার কাছে যেটা ম্যাটার, আমার ক্যাপিটাল সিকিওর করতে হবে। তো ক্যাপিটাল সিকিওর করতে গেলে আমাকে একটা নিজের সেট আপ ওয়াইজ চলতে হবে। সেট আপ মানে এটা হচ্ছে দেখি ওই ঠিক ডিসিপ্লিন, 5% টার্গেট নেবো তো 5%ই নেবো, কেউ 10% নেবো তো 10% নেবে। এবার আপনাকে আপনার স্ট্র্যাটেজি বানাতে হবে। এখানে ধরুন 50 জন লোক আছে, 50 জন লোকের 50টা আলাদা আলাদা স্ট্র্যাটেজি হতে পারে। আপনার স্ট্র্যাটেজি আপনার কাছেই বেস্ট, আর আপনার স্ট্র্যাটেজি আপনাকেই পয়সা দেবে। আপনার স্ট্র্যাটেজি অন্য কাউকে পয়সা দিতে পারবে না, কেন কি আপনি আপনার স্ট্র্যাটেজিতে 6 মাস 1 বছর ঘষেছেন, পড়াশোনা করেছেন। তো ওইটা আমি যদি কালকে কাউকে বুঝিয়ে দিই, সে গিয়ে আমার মতো পয়সা বানাতে পারবে না ওই স্ট্র্যাটেজি। কিন্তু আপনি যে 6 মাসে যে স্ট্র্যাটেজিটা নিজে লস খেয়ে বানিয়েছেন, সেই স্ট্র্যাটেজিটা আপনার থেকে ভালো আমি বুঝবো না, আপনি যতই আমাকে মুখে বুঝিয়ে দেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার স্ট্র্যাটেজিতে যদি কাজ করেন, আপনি গেলেন। আর একটা জিনিস দেখবেন, ওই 1 দিন 2 দিনের প্রফিট দেখবেন না, মাসে একটা ট্রেডিং জার্নাল বানিয়ে নিন বা একটা খাতা বানিয়ে নিন, যেখানে আপনি লিখবেন এততে বাই করেছেন, এততে সেল করেছেন, এত % প্রফিট বা এত % লস। বছরের শেষে গিয়ে আমরা ক্যালকুলেট করব আমি 20% CAGR আমার ক্যাপিটালে জেনারেট করতে পেরেছি। 20% নটা যোগ, ওয়ারেন বাফেটও 18% আনতে, 20% যদি আমি আনতে পারি CAGR, আমার ক্যাপিটাল 5 বছরে কোথায় যাবে? কন্টিনিউয়াসলি যাবে, কিন্তু প্রপার